স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। রাজশাহী কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা। প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ। আজকের আলোচনাসূচি আপনাদের গত ক্লাসেই আপনার ব্যবসায়ী সংগঠনের প্রথম পত্রের সিলেবাস সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমরা আজকে আলোচনা করব প্রশ্নের প্যাটার্ন নিয়ে। আপনাদের কেমন প্রশ্ন হবে বা আপনাদের সিলেবাসের উপর প্রশ্নগুলি কেমন হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, এই বিষয়ের উপর আমরা আজকে আলোকপাত করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটা যদিও রিভিউ ক্লাস, কিন্তু এটা গুরুত্বের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা পরীক্ষার হলে কিভাবে পরীক্ষাগুলির প্রশ্নের উত্তর লিখবেন, এবং আমরা শিক্ষকরাই বা কিভাবে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি মূল্যায়ন করে থাকি, এর উপরে ক্লাস। তো আজকের ক্লাসটার মাধ্যমে আপনারা পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে, সিলেবাস সম্বন্ধে, প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবেন। তো প্রথমেই বলি সৃজনশীল প্রশ্নোত্তরের নিয়মাবলী। আজকের ক্লাসের প্রথমটা হচ্ছে সৃজনশীল প্রশ্নোত্তরের নিয়মাবলী। তো আমরা কিভাবে সৃজনশীল প্রশ্নগুলি উত্তর দিব, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকি, তাহলে সৃজনশীল থেকে আমাদের কাঙ্ক্ষিত মার্ক বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব, খুব সহজেই সম্ভব। তো আমরা একটু সেটাই আপনাদের আজকে একটা দিক নির্দেশনামূলক ক্লাস করব, যে আজকে আমাদের এই সম্বন্ধে একটা দিক নির্দেশনা দিব, সাথে সাথে সিলেবাসের উপরেও আমরা আলোকপাত করব। তো সৃজনশীল প্রশ্নোত্তরের নিয়মাবলীর প্রথমেই আমরা বলি, একটি সৃজনশীল প্রশ্নের 4টি অংশের উত্তরের জন্য ভিন্ন ভিন্ন কয়েকটি নিয়ম রয়েছে। তো ওখানে 4টি অংশ বলতে 4টা প্রশ্ন থাকবে। প্রথমটা জ্ঞান, পরেরটা অনুধাবনমূলক, পরেরটা আপনার প্রয়োগমূলক, এবং শেষেরটা উচ্চতর দক্ষতা। মানে আপনি আপনার যে পাঠ্য বইয়ের যে পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছেন, এবং আপনি যে উদ্দীপকটা পাবেন, সেই উদ্দীপকের মধ্যে একটা যোগসূত্র বা মেলবন্ধন, যে আপনি কিভাবে পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞান আপনি এই উদ্দীপকের মধ্যে প্রয়োগ করে আপনি সেই সমাধানটা করবেন। এখানে আপনার বিচার বিশ্লেষণ, যুক্তি উপস্থাপনের সুযোগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই বিষয়টার প্রতি খুবই লক্ষ্য রাখবো। এখন এসব নিয়ম মেনে চলার পাশাপাশি খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ সৃজনশীল লিখতে 20 থেকে 22 মিনিটের বেশি সময় না লাগে। তো পরীক্ষার হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। তো টাইম ম্যানেজমেন্টটা অনেক স্টুডেন্টই আছে যারা খুব ভালো লিখে এবং তার হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু সঠিক সময় সঠিকভাবে সময়ের মধ্যে সঠিকভাবে বা সুন্দরভাবে পুরো প্রশ্ন লিখতে পারেন না। ফলে দেখা যায় কি, যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে তারা হয়তো অল্প কয়েক মার্কের জন্য তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান না। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি 80 অ্যাভাব 80-র উপরে মার্ক পেতে চান, তাহলে আপনাকে প্রথম প্রশ্নের যে মান বজায় রাখতে হবে, আপনার শেষের প্রশ্নের মানটাও ঠিক তেমনই বজায় রাখতে হবে। দুইটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম প্রশ্নগুলির দিকে ভালো মানে লিখে যান, পরবর্তীর দিকে যদি এটা ধারাবাহিকতা ধরে রাখতে না পারেন, তো দেখা যাবে কি আপনার 3-4 মার্ক বা 2-3 মার্কের জন্য আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে থাকবেন। এটার কারণ হচ্ছে আপনি প্রথম দিকে ঠিকই মার্ক পেয়েছেন, প্রত্যাশিত মার্ক পেয়েছেন, কিন্তু পরের দিকে আর পান নাই। 1-2 মার্ক করে কম পেতে পেতে মোটের উপরে আপনার হয়তো 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক কম হয়ে গেছে। তো এটা শুধুমাত্র এই ভুলগুলি সাধারণত সময় ব্যবস্থাপনার কারণেই হয়ে থাকে। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে আপনারা প্রত্যেকটা প্রশ্নের একটা টার্গেটেড সময়, মানে একটা নির্ধারিত সময়ের মধ্যে লেখার চেষ্টা করবেন। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি আপনাদের 7টা প্রশ্নের উত্তর দিতে হয়। যদি আপনার যে বর্তমানে যে প্যাটার্ন রয়েছে বা যেটা রয়েছে 100 মার্কের পরীক্ষা, 70 মার্কে যদি আপনাকে লিখিত দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে 7টা প্রশ্নের জন্য 20 থেকে 22 মিনিট প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন। তো আপনি যদি 20 থেকে 22 মিনিটের মধ্যে উত্তরগুলি দিতে পারেন, তাহলে আমরা বলতে পারি যে আপনি সময় ব্যবস্থাপনা সফলভাবে প্রয়োগ করতে পারবেন। একই সাথে হয়তো আপনি রিভিশন দেওয়ার জন্য 2-4 মিনিট সময় পেয়ে যাবেন।
আর এবং আপনার পরীক্ষাটাও সুন্দরভাবে সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমি আশা রাখি। তো 20 মিনিটের মধ্যে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে ফেললেই দেখবে যে পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ লেখা সম্পন্ন হয়ে যাবে। তো 20 মিনিটের মধ্যে যদি আপনি লিখতে পারেন তাহলে আশা করা যেতে পারে যে আপনি যে রিটেন পার্টে যে সময়টা আপনাদের দেওয়া হয় সেই সময়ের মধ্যেই আপনাদের এই সৃজনশীল প্রশ্নের যে উত্তরগুলি আছে সেগুলি সুন্দরভাবে আপনি গুছিয়ে অ্যান্সার করতে পারবেন। তো আমরা প্রথমেই যাই সৃজনশীল পাঠের প্রথম প্রশ্নটা আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। তো জ্ঞানমূলক প্রশ্ন উত্তরটা কি? তো সাধারণত আমরা যে বইতে যে বই পড়ার মাধ্যমে যে জ্ঞানগুলি পাই, যে ইনফরমেশন বা যেটুকু পাই সেটাই হচ্ছে আমরা জ্ঞানমূলক প্রশ্ন। মানে আপনাকে হুবহু কোনো কিছু জিজ্ঞেস করবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আপনাকে প্রশ্ন করা হলো যে অংশীদারি কারবার কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এখন এই উত্তরটা কিন্তু আপনি সরাসরি বই থেকে পেয়ে যাবেন। আপনি যদি পড়েন অংশীদারি কারবার অধ্যায়টি পড়েন তাহলে আপনি অবশ্যই জানেন যে এটা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। তো আপনি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সরাসরি সেখান থেকে উত্তর দিতে পারবেন। আবার বলা যেতে পারে এমন যে এক মালিকানা ব্যবসা কাকে বলে। তো এক মালিকানা ব্যবসা কাকে বলে আপনি যদি এক মালিকানা ব্যবসা কারবার যদি আপনার পড়া থাকে তাহলে আপনি এটার উত্তরটা খুব সহজেই দিতে পারবেন। এই জন্য বলা হচ্ছে এই অংশের প্রশ্নের উত্তর সবচেয়ে ছোট হবে। আকারে নির্দিষ্ট করে বললে এই অংশের প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করে দেওয়া শ্রেয়। বলা হচ্ছে শ্রেয় কেন? কারণ হচ্ছে যে আপনি একটা ইয়েও দিতে পারেন 1932 সাল লিখলেও কিন্তু অংশীদারি কারবারের আইনটা বোঝা যাবে। কিন্তু যদি আপনি বলেন অংশীদারি কারবার 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয় তাহলে বিষয়টা আরো সুন্দর সুশৃঙ্খল হলো এবং টিচারের কাছে এটা আরো আকর্ষণীয় হবে। তো এই জন্য আপনারা একটু এক লাইনে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। অনেক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক শব্দে লিখে থাকে। এই পদ্ধতি ভুল না হলেও অনেক শিক্ষকই এক শব্দে উত্তর লিখতে বারণ করে থাকেন। তো শিক্ষকদের মন মানসিকতা কেমন হবে এটা যেহেতু আপনি বলতে পারেন না যে আপনার খাতাটা কোন শিক্ষক দেখবে, সেক্ষেত্রে আপনার ওই একটা সেন্টেন্সের মধ্যে উত্তরটা লেখাই শ্রেয়। আমরা এটাই বলে থাকি যে আপনাদের জন্য একটা সেন্টেন্সেই এই উত্তরটা দেওয়া আপনার জন্য ভালো হবে। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকে আসে। এই অংশের প্রশ্নের সাথে উদ্দীপকের অনুচ্ছেদের মিল থাকে না বলেই ধরে নেওয়া যায়। যাই হোক উদ্দীপক যাই থাক না কেন এখানে আপনি জ্ঞানমূলক প্রশ্ন উদ্দীপকের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতেও পারে নাও পারে। তো আপনার এটা আমরা ধরে নিয়ে এটা সরাসরি বই থেকেই আসে। তো যাই হোক এই প্রশ্নের উত্তরগুলো আপনি সরাসরি বই থেকে হুবহু নিতে পারবেন বা বইতে দিয়ে আছে, আপনি শুধু যদি জানেন তাহলে আপনি এখানে উত্তরগুলি দিতে পারবেন। তো আমরা পরের স্লাইডে যাই। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। এখানে বলা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, মানে আপনাকে অনুভব করতে হবে। তো অনুভব করতে গেলে আপনার আসলে ওই বিষয় সম্বন্ধে আপনি কতটুকু বুঝতে পারছেন সেই বিষয়টা এখানে আসবে। এই অংশে কখনো কখনো বই থেকে প্রশ্ন দেয়, আবার কখনো কখনো উদ্দীপক হতেও প্রশ্ন আসতে পারে। তো এখন বই থেকেও আসতে পারে উদ্দীপক থেকেও আসতে পারে, আপনাকে যেখান থেকেই আসুক আপনাকে উত্তর দিতে হবে। কিন্তু উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রশ্নটা বুঝতে হবে বা ওই সম্বন্ধে বিষয়গুলির আপনার উপলব্ধি থাকতে হবে। তো দেখেন অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুটি অংশে কেননা এই প্রশ্নের নম্বর বন্টন হচ্ছে 2। এই প্রশ্নের উত্তর যেহেতু 2 তো এখানে দুইটা অংশ লেখার কথা সাজেশন বা অ্যাডভাইস পরামর্শ দেয়া হচ্ছে। তো উত্তরের দুটি অংশে প্যারা আকারে লিখতে হবে। প্যারার প্রথম অংশে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দেওয়া যেতে পারে। যে আপনি প্রথম পার্টে একটু জ্ঞানমূলক, ওই পার্টটা সরাসরি বইতে কি বলছে আপনি একটু জ্ঞানমূলক উত্তর দিতে পারেন। পরবর্তী অংশে প্রশ্নের মূল উত্তর কিছুটা গুছিয়ে লিখতে হবে। এখানে কিন্তু গুছিয়ে লেখা মানে আপনি কি বুঝতে পারছেন সেটা গুছিয়ে আপনাকে লিখতে হবে। এখানেই আপনার অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন থেকে ব্যতিক্রম। আপনাকে এখানে নিজের ভাবটাও নিজের উপলব্ধিটাও নিজেকে গুছিয়ে লিখতে হবে। তো প্রথম প্যারায় জ্ঞানের অংশ অল্প কথায় শেষ করে দ্রুত দ্বিতীয় অংশে নজর দিতে হবে। 6 থেকে 7 লাইনের মধ্যে পুরো প্রশ্নের উত্তর অনুধাবনের ধাঁচে লিখে শেষ করতে হবে। মানে এখানে আবারও বলি জ্ঞানমূলক প্রশ্ন আপনি সরাসরি বই থেকে ইনফরমেশনটা আপনি ওখানে লিখতে পারলেন কিনা এটা গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক প্রশ্নে আপনি ওই প্রশ্নটা ঠিক মতো উপলব্ধি করতে পেরেছেন কিনা ওই ভাবটাই লিখতে হবে আপনার মতো করে গুছিয়ে। তো অনুধাবন অনুধাবন প্রশ্নের উত্তরের সাইজ আধা পৃষ্ঠা হলে ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে বেশি সুন্দর করে লিখতে গিয়ে যেন অতিরিক্ত সময় খরচ না হয়। তো যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন আপনি কোনোভাবেই 4 মিনিটের বেশি এটা লাগার কথা না। 4 মিনিট 4.5 মিনিটের মধ্যেই প্রশ্নটা লেখা যায়। তো এখানে বলা হয়েছে যে আপনি 6 থেকে 7 লাইন বা আরো বলতে আধা পৃষ্ঠার মধ্যে এই প্রশ্নটা লেখাটা ভালো। 2টা প্যারাতে লিখলে প্রশ্নটা লেখা ভালো হয়। তো আপনারা যদি আমাদের এই পরামর্শগুলি আপনারা মনে রেখে যদি পরীক্ষার হলে লিখতে পারেন তো আশা করা যায় আপনারা অনুধাবনমূলক প্রশ্ন থেকে ভালো মার্ক
আমরা আপনাদের প্রত্যাশিত মার্ক আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রয়োগমূলক প্রশ্ন উত্তর। তা প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটা 3 মার্কের প্রশ্ন থাকে। তো এখানে আপনি দেখেন প্রথমে আপনি পাইলেন জ্ঞানমূলক, মানে আপনি বিষয় সম্বন্ধে জানেন, এই জানাটাই আপনাকে সরাসরি তারা চাচ্ছে। দ্বিতীয়ত অনুধাবনমূলক, আপনি কি উপলব্ধি করতে পারছেন, কি বুঝতে পারছেন আপনি লিখলেন। প্রয়োগমূলক, যে আপনি যে জ্ঞান অর্জন করলেন, যে বিষয়টা বুঝলেন, এখন এটা প্রয়োগ করতে পারবেন কিনা, এখন এখানে আসবে হচ্ছে সেই বিষয়। তো প্রয়োগমূলক প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নের উত্তরের সাহায্যেই পুরো সৃজনশীল প্রশ্নোত্তরের একটি ধারণা পাওয়া যায়। পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটি মানব দেহের সাথে তুলনা করা হয়, তবে প্রয়োগমূলক প্রশ্নের ভূমিকা অনেকটা মূল দেহের মতো। যদি মানব দেহ হয় তাহলে প্রয়োগটা হবে মূল দেহ, মূল দেহটা হবে। তো যাই হোক, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমে পরীক্ষা নেওয়া হলেও প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে উদ্দীপকের সাথে পাঠ্য বই ও তার সাথে প্রশ্নের একটি যোগসূত্র ঘটানো হয়। এখন দেখেন, আপনি এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের সাথেই কিন্তু আপনি যে অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে সেই অধ্যায় আপনি পাঠের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছেন এবং আপনাকে যে উদ্দীপকটা দিয়েছে সেই উদ্দীপকের কিন্তু দুইটা যোগসূত্র স্থাপন করতেছে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে। তার মানে আপনার অর্জিত জ্ঞান আর আপনার সামনে যে উদ্দীপকের মাধ্যমে একটা সমস্যা তুলে ধরা হয়েছে, এই দুইটার কিন্তু যোগসূত্র স্থাপন হচ্ছে প্রয়োগমূলকে। এখন ওই জ্ঞানটা অর্জিত জ্ঞানটাই আপনাকে কিন্তু এই উদ্দীপকে আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার কাছ থেকে এটাই চাওয়া হচ্ছে যে আপনি কি বুঝতে পারছেন, কি জ্ঞান অর্জন করলেন, সেই জ্ঞানটা এই আপনার প্রয়োগমূলক প্রশ্ন উত্তরে কিন্তু এইটাই আপনাকে প্রয়োগ করতে হবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু এটা 3 মার্কের প্রশ্ন, আপনি এখানে কতটুকু লিখবেন, কত সময় লিখবেন, কতটুকু লিখবেন বা কত পেজ লিখবেন। আমরা শিক্ষকরা এই খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করে থাকি। তো দেখেন, এই অংশে মূলত উদ্দীপকের কোনো অনুচ্ছেদের সাথে পাঠ্য বইয়ের কোনো অংশের পার্থক্য অথবা সাদৃশ্যতা তুলে ধরতে বলা হয়। এখন আপনি যে জ্ঞান অর্জন করছেন সেখান থেকে কোনো পার্থক্য, কোনো সাদৃশ্যতা বা কোনো যদি বিসাদৃশ্যতা থাকে, এইটা তুলে ধরতে বলা হয়। এই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর হচ্ছে 3। সুতরাং এই প্রশ্ন 3 প্যারায় দিলে সবচেয়ে ভালো হয়। তো 3টা প্যারা আকারে লিখলে আপনার এটাকে আরো আমরা বলতেছি যে ভালো হয়। ভালো হয় মানে আপনি 3 প্যারাই লিখতে হবে বিষয়টা এমন না, তবে আপনারা 3টা প্যারাই লিখলে আপনাদের প্রশ্নের লেখাটা মান আমরা আমরা পছন্দ করে থাকি। আমরা পছন্দ করে থাকি যে 3টা প্যারা হলে ভালো। তো প্রথম প্যারায় থাকবে যথারীতি কিছু জ্ঞানের সমাহার। এক্ষেত্রে প্রথম প্যারায় উদ্দীপকের অনুচ্ছেদের ছোট একটি সারমর্ম দেয়া যেতে পারে। দ্বিতীয় প্যারায় মূলভাব লিখতে হবে। দ্বিতীয় প্যারায় যে আপনি কি বুঝছেন একদম, মানে অনুধাবন, আপনার প্রশ্ন থেকে আপনার অনুধাবনটা কি, আপনার দ্বিতীয় প্যারায় সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে আপনাকে আপনার উপলব্ধিটা লিখতে হবে, মূল ভাগ লিখতে হবে। এই অংশে কখনোই উদ্দীপকের বিষয়বস্তু সরাসরি তুলে আনা উচিত না। এখন অনেকেই যেটা করে যে আপনার উদ্দীপকের যে লাইনগুলি লেখা আছে ওই লাইনগুলি আবার উত্তরের মধ্যে রিপিট করে। তো এখানে বলতেছে যে এই রিপিটেশনটা আপনি উত্তরের মধ্যে থেকে এড়ায় যাওয়ার চেষ্টা করবেন, এইগুলি করবেন না। কারণ এই জিনিসটা এখন রিপিটেশন চায় না। যেটা প্রশ্নে দেয়াই আছে সেটা উত্তরে কখনোই আমরা চাই না। আমরা চাই আপনি ওই সমস্যাটাকে আপনি কিভাবে আপনার অর্জিত জ্ঞান ওখানে ওই সমস্যা সমাধানে কিভাবে প্রয়োগ করতেছেন। তো দ্বিতীয় প্যারায় একদম স্পষ্টভাবে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই দিকে ফোকাস করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি দ্বিতীয় প্যারায় কি করবেন, প্রশ্ন যা চাওয়া হয়েছে তার উত্তর আপনি সেটার উত্তরটা ওখানে দেওয়ার চেষ্টা করবেন, সেই জ্ঞানের প্রয়োগটা ওখানে করবেন। আর 7-8 লাইনের মধ্যে উদ্দীপকের সাথে বইয়ের পঠিত বিষয়ের অংশের বৈসাদৃশ্য তুলে ধরতে হবে। 7 থেকে 8 লাইনের মধ্যে এটা করতে হবে। শেষ প্যারা হবে উপসংহারের মতো। এই অংশে মূলত প্রয়োগের ব্যাপারটা চলে আসবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মধ্যে সম্পন্ন করে যুক্তিযুক্ত। এখন কথা হচ্ছে, আবার কথা চলে আসলো সময় ব্যবস্থাপনার। আপনি টোটাল 1.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। আপনি 3 মার্কের জন্য কত সময় পাবেন? আমি যদি 10 মার্কের একটা প্রশ্নের জন্য আপনাকে 20 মিনিট সময় দিয়ে থাকি, 3 মার্কের জন্য আপনি সর্বোচ্চ 6 মিনিট সময় পাবেন। এখন যদি কোনো কারণে যদি আরো কিছু লিখতে হয় বা আপনার 6 মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ জ্ঞানের প্রয়োগ আপনি যেটা লিখার কথা সেই লেখাটা শেষ করতে না পারেন, আপনি অতিরিক্ত 1 মিনিট সময় নিতে পারবেন। এর বেশি চাইলে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে শেষের প্রশ্নেতে আপনি কাঙ্ক্ষিত সময় বা প্রয়োজনীয় সময় আপনি পাবেন না। এই জন্য এটা হচ্ছে সর্বোচ্চ 1.5 পেজ। 1.5 পেজের বেশি কোনোভাবেই যাওয়া ঠিক হবে না। প্রয়োগমূলক প্রশ্নোত্তরের ক্ষেত্রে আপনি 1.5 পেজ হইলেই
মোটামুটি বলা যেতে পারে যে আপনি আপনি সঠিক পরিমাণ বা সঠিকভাবে আপনি লিখতে পারবেন, বা প্রয়োজনীয় যতটুকু দরকার 1.5 পেজ লিখলেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর। এখন উচ্চতর দক্ষতা এখানে বলেই দিছে যে প্রথমে জ্ঞান, পরে অনুধাবন, তারপরে প্রয়োগ। এই তিনটা হচ্ছে আপনার প্রাথমিক 3টে স্তর। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর পার করলেন। চতুর্থ স্তর হচ্ছে উচ্চতর দক্ষতা প্রশ্ন উত্তর। এখানে আপনি যে জ্ঞান অর্জন করলেন, অনুধাবন করলেন এবং সেটার প্রয়োগ করলেন, উচ্চতর দক্ষতা হচ্ছে এই তিনটার সমন্বয়ে আপনি নতুন একটা বিষয়, আপনি যেটা আপনার বইয়ে নাই, কিন্তু আপনি একটা নতুন একটা সমস্যা আপনাকে দেয়া হলো, আপনি ওই জ্ঞানের অ্যাপ্লাই করে, আপনি ওই জ্ঞানের প্রয়োগ করিয়ে, ওই প্রয়োগের মাধ্যমে যে আপনি ওইটাকে আপনার নিজের জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনি একটা নতুন সমস্যাকে সমাধান করলেন কিভাবে, এটাই উচ্চতর দক্ষতা। তার মানে আপনার উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আপনাকে নিজের জাস্টিফিকেশনটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জাস্টিফিকেশন, একটা সমস্যা আছে, সমস্যাটা আপনি একাধিক ওয়েতে হ্যান্ডেল করতে পারেন, একাধিক ওয়েতে আপনি এটা সমাধান করতে পারেন। আপনি কোন পদ্ধতিতে সমাধান করবেন এবং কেন করবেন, এখানেই যুক্তি বা আপনি আপনার মতামত দেওয়ার সুযোগ রয়েছে। এবং দেখবেন এই জাতীয় প্রশ্নতে আপনার বলা হচ্ছে আপনার মতামত দেন, বা কোন পক্ষে আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন, কেন করবেন, যুক্তি দেখাও, এই জাতীয় বস্তুগুলি এখানে থেকে থাকে। তো যাই হোক, আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ে আসি। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর সম্পূর্ণ নম্বর পাওয়া একটু কঠিন। উচ্চতর দক্ষতা দেখবেন যে আপনার এখানে নিজের জাস্টিফিকেশনটা, নিজের মতামত বা যুক্তি আপনার যদি খুব পরিষ্কার ধারণা না থাকে, তাইলে এখানে প্রশ্নের উত্তর করা একটু কঠিন। কারণ এখানে আপনার নিজের যুক্তি, নিজের জ্ঞান বা এখানে দেখানোর সুযোগ রয়েছে। তো এই প্রশ্নের উত্তরের আকার সবচেয়ে বড় হয় সাধারণত হবে, কারণ এটা 4 মার্কের প্রশ্ন, আমাকে 8 মিনিট লিখতে হবে বা তার বেশি। তো এটাকে যেহেতু 4 মার্কের প্রশ্ন, আমাকে অন্ততপক্ষে 2 থেকে 3 পেজ তো লিখতেই হবে। তো 2 থেকে 3 পেজ লিখতে গেলে, আর যুক্তি দিতে গেলে তো আপনার যুক্তিটা পূর্ণাঙ্গ যুক্তি লিখতে, এখন যদি আরো বড়ও দরকার হয় তাহলে দিতে হবে। কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সময় ব্যবস্থাপনা, আপনার টাইমের মধ্যেই লিখতে হবে, না হইলে আপনার প্রথম দিককার প্রশ্নের যে মান থাকবে এবং শেষের দিকের প্রশ্নের মান কিন্তু কমে আসবে। আর আপনার যদি শেষের দিকের মান পড়ে যায়, প্রশ্ন লেখার মান পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি লাস্টের দিকে প্রশ্নের মার্ক পাবেন না বা কম মার্ক পাবেন। বেসিক্যালি যেটা আপনার প্রত্যাশিত মার্ক তার থেকে কম পাইলেন, তাইলে কিন্তু আপনার ওভারঅল মার্কিং এ দেখা যাচ্ছে আপনার প্রত্যাশিত যে মার্ক, যে যে রেজাল্ট আপনি করতে চাচ্ছেন তার থেকে কম হয়ে যেতে পারে। এই জন্য সময় ম্যানেজমেন্টটা সব প্রশ্নের সময় আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করতে বলা হয়, তার মানে এই প্রশ্নগুলি বিশ্লেষণ টাইপ, যে আপনি নিজেকে বিচার বিশ্লেষণ করতে হবে প্রশ্নের। আবার অনেক সময় প্রশ্নে বিভিন্ন বিষয় সম্পর্কে যৌক্তিকতা বর্ণনা করতে বলা হয়, তার মানে আপনাকে বলবে আপনি নিজের যুক্তি তুলে ধরো, বা আপনাকে 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 যুক্তি উপস্থাপন করতে বলবে, তার মানে এখানে আপনার নিজস্ব যুক্তি, তর্ক বা বিচার বিশ্লেষণ প্রয়োগ করার সুযোগ রয়েছে। আবার অনেক সময় বিভিন্ন বিষয় যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলা হয়। আচ্ছা, তখন মূলত যে সুন্দর করে উপযুক্ত যুক্তি দিয়ে নিজের মতামতটি ব্যাখ্যা করতে পারবে তার উত্তরই বেশি ভালো হবে। লেখার সময় কয়েকটি ছোট কৌশল অবলম্বন করাই যথেষ্ট। এই প্রশ্নের উত্তরের জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে, সুতরাং প্রশ্নের উত্তরও 4টি পারায় লেখা ভালো। 4টি প্যারাই লিখতে হবে বিষয়টা এমন না, আপনি 4টি প্যারা করলে ভালো হয়। তো প্রথম 3টি প্যারা লেখার ক্ষেত্রে আপনি প্রয়োগমূলক স্তরের পন্থা অবলম্বন করতে পারেন, অর্থাৎ প্রথম 3 প্যারা লেখার সময় প্রয়োগমূলক স্তরের মতো করেই লেখা যেতে পারে। চতুর্থ প্যারা লেখার সময় বিশেষ মনোযোগ দিতে হবে, কেননা এই প্যারাই উপকরণগুলোর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নকে প্রয়োগ থেকে আলাদা করে দিবে। 4 নম্বর যে প্যারাটা আপনি করবেন, সেখানেই আপনি আসলে নিজের মতামত বা বিশ্লেষণটাগুলি আপনি তুলে ধরবেন। তো আপনাকে 4 নাম্বার যে প্যারাটা আছে এখানে বিচার বিশ্লেষণ বা আপনার যুক্তিগুলি তুলে ধরবেন। তো যাই হোক, আমরা এখন এটা সম্বন্ধে একটু পরামর্শ বা একটু দিক নির্দেশনা আমরা জানলাম। এখন আমরা একটু প্রশ্নে চলে যাব, একটা প্রশ্ন দেখবো যে আসলে আমাদের প্রশ্নগুলি এই এই প্রয়োগগুলি, আমাদের এই টেকনিকগুলি আমাদের প্রশ্নে কিভাবে ব্যবহার করা যেতে পারে। তো আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা আপনার কোম্পানি সংগঠন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। কেবিসি লিমিটেড কোম্পানির কার্য পরিচালনার অংশ হিসাবে নিয়মিত বিভিন্ন সভা অনুষ্ঠান করে থাকে।
তো লিমিটেড কোম্পানি মানে আমার এটা কোম্পানি সংগঠনের অধ্যায় থেকে নেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানির 60 জন শেয়ার হোল্ডারকে নিয়ে একটি সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পরিচালনা পরিষদ গঠন সহ 30% লাভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার পথে শেয়ার হোল্ডারদের বহনকারী গাড়ি বড় ধরনের দুর্ঘটনা কবলিত হয়। এতে কেবিসি লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিচালনা নিয়ে সংশ্লিষ্ট সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, যৌথ মূলধনী সংগঠন কাকে বলে? এখন আমরা যে জ্ঞানমূলক প্রশ্নের কথা বলেছি, দেখেন এখন কি আমরা তার সাথে মিল পাচ্ছি কিনা। জ্ঞানমূলক প্রশ্নে আমরা বলেছিলাম যে আপনার প্রথম প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্ন, যার জন্য মার্ক থাকবে 1, এবং এই প্রশ্নটি উত্তর দিতে হবে আপনাকে 1 লাইনে। এখন যৌথ মূলধনী সংগঠন কাকে বলে বা যৌথ মূলধনী সংগঠন কি, এই প্রশ্ন আপনাকে 1 লাইনে দিতে হবে। এখন এই প্রশ্নের উত্তরটা আপনি যদি কোম্পানি সংগঠনের অধ্যায়টি ভালো করে পড়ে থাকেন, তাহলে আপনি ওখান থেকে খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি উত্তর দিতে পারবেন। 1 লাইনে যদি আপনি এই সংজ্ঞাটা লিখে দেন, আপনাকে 1 মার্কের 1 মার্কই দেওয়া হবে, এবং এখানে আপনার কিন্তু মার্ক কাটার কোনো সুযোগও নাই। তো দেখেন আমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের যে আছে সেই প্রশ্নটা কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম অধ্যায় যদি পড়া থাকে সেখান থেকে। যৌথ মূলধনী সংগঠন কাকে বলে? তো যৌথ মূলধনী সংগঠনের যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা আমরা জানলে আমরা সরাসরি ওখান থেকে এখানে উত্তরটা দিতে পারছি। আচ্ছা, 2 নাম্বার, স্মারকলিপি কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এখন দেখেন স্মারকলিপি সম্পন্ন কি এখানে কোনো কথা বলা আছে? না, এখানে স্মারকলিপি সম্পর্কে কোনো কথা বলা নাই। আমরা আবার একটু প্রশ্নে যাই। কেবিসি লিমিটেড কোম্পানি কার্য পরিচালনার অংশ হিসাবে নিয়মিত বিভিন্ন সভা অনুষ্ঠান করে থাকে। সম্প্রতি কোম্পানির 60 জন শেয়ার হোল্ডারকে নিয়ে একটি সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পরিচালনা পরিষদের গঠন সহ 30% লাভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার পথে শেয়ার হোল্ডারদের বহনকারী গাড়ি বড় ধরনের দুর্ঘটনা কবলিত হয়। এতে কেবিসি লিমিটেডের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে সংশ্লিষ্ট সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে। এই ছিল আমাদের উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে আমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখছি যে স্মারকলিপি কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এখন স্মারকলিপি বিষয়টা কি আপনাকে প্রথমত সেটা জানতে হবে, এবং কোম্পানি সংগঠনে কেন স্মারকলিপি তৈরি করা হয় বা স্মারকলিপির মধ্যে কোম্পানি সংগঠনে কি কি থাকে এই বিষয়টা আপনাকে জানতে হবে। তাইলে আপনি যদি এই বিষয়গুলি ঠিকঠাক মতো জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন কোম্পানি সংগঠনের জন্য, একটা কোম্পানির জন্য স্মারকলিপি কেন গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনাকে কিন্তু আপনার উপলব্ধি বা অনুধাবন থেকেই আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হচ্ছে। এখন আমরা বলেছিলাম যে স্মারকলিপির ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আপনার প্রশ্নটি সরাসরি বই থেকেও আসতে পারে, অথবা আপনার প্রশ্নটি আপনার উদ্দীপক থেকেও নেওয়া হতে পারে। তো আমরা এখানে দেখছি যে এই প্রশ্নটা আমাদের বই থেকে নেওয়া হয়েছে। তাহলে আপনি যদি স্মারকলিপি কাকে বলে, স্মারকলিপির বিষয়বস্তুগুলি কি, বা কেন এই স্মারকলিপি গুরুত্বপূর্ণ, কোম্পানি সংগঠন কেন স্মারকলিপি প্রস্তুত করে, এই বিষয়গুলি যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার অনুধাবন থেকে আপনি স্মারকলিপি কোম্পানির জন্য কেন গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে রয়েছে, কেবিসি লিমিটেড কোন ধরনের কোম্পানি সংগঠন ব্যাখ্যা করো। কেবিসি লিমিটেড কোন ধরনের কোম্পানি সংগঠন ব্যাখ্যা করো। এখন আপনি বইয়ের মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে, আপনার যে কোম্পানি সংগঠন অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় পুরোটা শেষ করার পর কোথাও আপনি পাবেন না কেবিসি লিমিটেড কোম্পানি নামে কোনো গল্প বা কোনো একটা কোম্পানির বর্ণনা দেয়া আছে। এটা আপনি কোম্পানি আপনার বইতে পাবেন না। তাহলে আপনি দেখেন এখানে আপনি এই প্রশ্নটা পাচ্ছেন কোথায়? উদ্দীপকে। তার মানে আপনার যে বই থেকে পড়ে যে অর্জিত জ্ঞানটা, সেই জ্ঞান থেকে আপনি সরাসরি কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না। আপনার জ্ঞান সাথে সাথে আপনার অনুধাবন, এই দুইটা সমন্বয়ে আপনাকে উদ্দীপকের প্রশ্নের সমাধানের জন্য প্রয়োগ করতে হবে। এখন এই প্রয়োগ করতে গিয়ে আপনাকে দেখতে হচ্ছে কেবিসি কোম্পানির একটা উদ্দীপক, একটা সমস্যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন এই সমস্যা বা এই উদ্দীপক থেকেই আপনাকে কিন্তু এর উত্তরগুলি দিতে হবে। তো এখন দেখেন
কোম্পানির বলছে যে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানির একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, শেয়ার দ্বারা নির্ধারণ করে দেওয়া আছে যে পাবলিক লিমিটেড কতজন হবে, আপনার 2 থেকে 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, 7 থেকে সর্বোচ্চ নাম্বার শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এখানে নির্দিষ্ট করে বলা নেই কতজন থাকতে পারবে, বলছে শেয়ার নাম্বার দ্বারা সীমাবদ্ধ হবে। তো এখন দেখেন আপনার কি 2 থেকে 50 পাচ্ছেন আপনি? না, এখানে আমরা দেখছি 60 জন শেয়ার হোল্ডার। তাহলে আমরা 60 জন বলতে কি বোঝাচ্ছি? এটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি, যদিও কিন্তু এখানে লেখা আছে লিমিটেড কোম্পানি। আর যদিও ওখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে আমরা বইতে একটা বিষয় পাই, প্রাইভেট লিমিটেড কোম্পানি। বেসিক্যালি আমাদের বাস্তবে বা আমাদের দেশের প্রেক্ষিতে দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানিগুলিকেই আমরা কোম্পানি সংগঠন বলে থাকি বা কোম্পানি আমরা বলে থাকি। এক কথায় কোম্পানি বলে পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা বুঝাই। তো যাই হোক, আমরা এখন দেখতেছি যে এটা কোন ধরনের কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। কেন? তার এর শেয়ার হোল্ডার সংখ্যা 60 জন। তার মানে আমি যে ওখানে পড়ছিলাম যে পাবলিক লিমিটেডের বৈশিষ্ট্য, তাদের সদস্য সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা এবং তাদের যে সংজ্ঞা পড়েছি, এই দুইটা জ্ঞানটা বা এই অনুধাবনটা আমার কিন্তু এখানে প্রয়োগ করার মাধ্যমে আমি বুঝতে পারতেছি এটা পাবলিক লিমিটেডের মধ্যে যাবে না প্রাইভেট লিমিটেডের মধ্যে যাবে। আমি এখন বুঝতেছি যে এই প্রশ্নটাই কেবিসি লিমিটেড কোম্পানি এটা হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এখন ব্যাখ্যা দিতে বলছে, ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? ব্যাখ্যাটা আপনি এইভাবে দিবেন, এইটা কেন এটা প্রাইভেট লিমিটেড নয় বা কেন এটা পাবলিক লিমিটেড, আপনাকে এই কারণগুলি তুলে ধরতে হবে যে এইটা পাবলিক লিমিটেড কোম্পানি কেন। এই কোম্পানির শেষে লিমিটেড শব্দটা উল্লেখ আছে। এটা কেন লিমিটেড কোম্পানি? কারণ বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ একটা কোম্পানির ক্ষেত্রে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলবো। আরো লিমিটেড বলবো এই কারণে যে এইটার দায়, এই প্রতিষ্ঠানের দায় শেয়ারের অংশের টাকা দ্বারা সীমাবদ্ধ থাকে। তো পাবলিক লিমিটেড হবে না কেন? কারণ 2 থেকে 50, আমার 50 জনের বেশি আছে, এই জন্য আমি এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আনতে পারছি না। তো আপনাদের কিন্তু এই যুক্তি তর্ক উপস্থাপন করে এই জ্ঞানের প্রয়োগ ঘটে আপনাকে কিন্তু কেবিসি লিমিটেড কোন ধরনের কোম্পানি সংগঠন আপনাকে এই ব্যাখ্যাটা করতে হবে। এখন কথা হচ্ছে যে আমি তো এই প্রশ্নের উত্তর প্রয়োগটা করলাম, এখন এইটা লেখার জন্য আমাকে কোনোভাবেই 6 থেকে 7 মিনিট এর বেশি সময় নেওয়া যাবে না, এবং এর মধ্যেই আমাকে মোটামুটি 1.5 থেকে 2 পেজের মধ্যে এগুলি লিখতে হবে। এবং আবার হাতের লেখার গতি, এখন আরেকটা বিষয় বলি যে হাতের লেখা সুন্দর করতে গিয়ে হাতের লেখার গতি কমায় দিলেন এবং সময় মতো লিখতে পারলেন না, এটা কিন্তু আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট হবে, কারণ হয়ে যাবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে পরিষ্কার হাতের লেখা। পরিষ্কার মানে শিক্ষক যেন আপনার হাতের লেখাটা পড়ে সহজেই বুঝতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বাট আপনার হাতের লেখা চমৎকার সুন্দর হবে, এর থেকে পরিষ্কার হতে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা সময়ের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তীতে প্রশ্নে চলে যাব। কেবিসি লিমিটেড কোম্পানি কেবিসি লিমিটেড নিয়ে লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে নিয়ে উদ্বিগ্ন হওয়া কি অমূলক? আচ্ছা, কেবিসি লিমিটেড কোম্পানিকে নিয়ে শেয়ার হোল্ডারদের উদ্বিগ্ন হওয়া কি অমূলক? যুক্তি দাও। মানে তারা যে চিন্তিত হয়ে গেছে, কোম্পানিকে নিয়ে তারা চিন্তিত হয়েছে, এটা কি মানে অমূলক? এটা কি মানে অকারণেই তারা চিন্তিত, না যুক্তিযুক্ত কারণ আছে, চিন্তিত হওয়ার কারণ আছে? এখন আপনার কি মনে হয়? এই আপনার মতামতটাই হচ্ছে আপনার যুক্তি, যে আপনি এটাকে বলবেন যে এটা উদ্বিগ্ন হবে অথবা হবে না। এখন কথা হচ্ছে যে এটা উদ্বিগ্ন হওয়ার জন্য কি ঘটছে যে আমরা শেয়ার হোল্ডাররা উদ্বিগ্ন হবে? তো দেখেন, কোম্পানি সঠিকভাবে তাদের যে অ্যানুয়াল মিটিংটা শেষ করছে, এই সবাই সিদ্ধান্ত হয়েছে যে পরিচালনা পরিষদ গঠন হয়েছে, 30% লভ্যাংশ দিছে, 30% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন মিটিং তো শেষ হয়েছে, সভা অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার পথে শেয়ার হোল্ডারদের বহনকারী গাড়িটি বড় ধরনের দুর্ঘটনা কবলিত হয়। এখন গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে। এখন গাড়িটি যদি দুর্ঘটনা কবলিত হয়, কোম্পানিটি পরিচালনা করবে কারা? পরিচালনা পরিষদ। কারণ কোম্পানির সবচেয়ে আপনার টপ ম্যানেজমেন্ট কারা? সবচেয়ে উপরে আছে হচ্ছে পরিচালনা পরিষদ। সেই পরিষদই কি করে? এমডি বা সিইও তাকে ডিক্টেট করে, বা সে
আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার পরিচালনা পরিষদের সাথে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে থাকে বা সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে থাকে। এখন সেই পরিচালনা পরিষদ যদি দুর্ঘটনা কবলিত হয়, তারা যদি তাদের জীবন সংশয়পূর্ণ হয়, সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এখন আপনি যদি মনে করেন যে অ্যাক্সিডেন্টটা খুবই বড় ধরনের বা এখানে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা উদ্বিগ্ন হতে পারেই। আর যদি আপনি মনে করেন না, দুর্ঘটনা বড় ধরনের না বা এখানে বড় ধরনের তারা কোনো দুর্ঘটনার মুখে পড়ে নাই বা তারা ইনজুরির সম্মুখীন হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে না, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এখন কারণ থাক অথবা কারণ না থাক, দুটাই কিন্তু আপনাকে নিজের যুক্তি দিয়ে লিখতে হবে, দুইটাই আপনার নিজের যুক্তি দিয়ে লিখতে হবে। এখন এই প্রশ্নের কিন্তু উত্তরটা ইয়েস নো টাইপের হবে না, যে আপনি বললেন এটার প্রশ্নের উত্তর ইয়েস, উদ্বিগ্ন হওয়া উচিত, এইটাই কিন্তু শেষ হবে না। অথবা আপনি বললেন নো, উদ্বিগ্ন হওয়াও দরকার নাই, এটা বললে কিন্তু উত্তর হবে না। এখন আপনি যদি বলেন উদ্বিগ্ন হওয়ার দরকার, উদ্বিগ্ন হওয়া ঠিক আছে, তাহলে আপনাকে তার যুক্তিগুলো তুলে ধরতে হবে, কেন কেন ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা যুক্তি দিয়ে এই হ্যাঁ উদ্বিগ্ন হওয়ার কারণগুলি তুলে ধরতে হবে। আর যদি মনে করেন উদ্বিগ্ন হওয়ার দরকার নাই, তাহলে কেন দরকার নাই সেটাও আপনাকে যুক্তি দিয়ে আপনাকে লিখতে হবে বা উপস্থাপন করতে হবে। তো আপনারা যদি এই পরামর্শ বা এই দিক নির্দেশনাগুলি অনুসরণ করে আপনাদের উত্তরগুলি দিয়ে থাকেন বা দিতে পারেন, আমরা আশা করতে পারি যে আপনারা কাঙ্ক্ষিত মার্ক বা রেজাল্ট আপনারা পরীক্ষার মাধ্যমে অর্জন করতে পারবেন। তো যাই হোক, আমাদের এইটা ছিল হচ্ছে আপনাদের সৃজনশীল অংশের আপনার প্রশ্নের উত্তরগুলি কিভাবে দেবেন। তো এর সাথে সাথে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের নতুন যে সংক্ষিপ্ত সিলেবাস এসেছে সেটা আপনারা ডাউনলোড করে রাখিয়েন বা নিজের সংগ্রহে রাখিয়েন, কারণ আপনাদের সিলেবাস কিন্তু অনেক কমাই দিয়েছে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, এখানে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছে। কোম্পানি সংগঠনটা মনে হয় পুরো অধ্যায়টাই আছে, কোম্পানি সংগঠন, সমবায় সমিতির অধ্যায়টাও কমাই দেওয়া আছে, ওখান থেকেও কিছু টপিক কমাই দেওয়া আছে। তারপরে আপনাদের ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা অধ্যায়টা আছে, ওখানে অনেক কিছু বাদ দেওয়া আছে। তো আপনার এই যে আপনাদের সিলেবাসটা আছে, সংক্ষিপ্ত সিলেবাসের প্রথমে যে সিলেবাসটা দিয়েছিল, পরের সিলেবাসটা আরো সংক্ষিপ্ত। তো আপনারা পরের রিসেন্ট যে সিলেবাসটা, মানে আপনাদের যে সর্বশেষ যে সিলেবাসটা দিয়েছে, সেই সিলেবাসটা আপনাদের নিজেদের সংরক্ষণে রাখবেন এবং সেই সিলেবাস অনুযায়ী আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন। আপনাদের পরীক্ষাটা ঠিক কখন হবে আমি বলতে পারছি না, তবে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আপনাদের প্রস্তুতিটা, পূর্ণাঙ্গ প্রস্তুতিটা আপনারা নিয়ে রাখবেন, আমরা এই আশা করছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ক্লাস তো আরো কন্টিনিউ হবে, তো এর পরবর্তী ক্লাসগুলিতে আমরা রিভিউ ক্লাস নিব। তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকলে হয়তো আপনারা আমাদের ক্লাসে জানাইলে যে আমরা কোন কোন অধ্যায় সমস্যা আছে, পরবর্তী ক্লাস নেওয়ার সময় আমরা ওই অধ্যায়গুলিতে আমরা ফোকাস করব বা ওই টপিকগুলিতেই ফোকাস করতে পারি, সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আর আপনাদের রেজাল্টটা, কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্টটা অর্জনে আমাদের মনে হয় এই রিভিউ ক্লাসগুলি আপনার খুব সহায়ক হবে। তো যাই হোক, আমরা এর পরের অংশে চলে যাব। এখন কথা হচ্ছে, আপনাদের গেল তো এটা সৃজনশীল অংশ, এর পরবর্তী আছে বহু নির্বাচনীয় প্রশ্ন। তো আপনাকে উত্তর দিতে হবে, এখানে 30 মার্কের জন্য 30টা প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন দেখেন জ্ঞানমূলক প্রশ্নের মতো অনেকটা প্যাটার্ন। বাংলাদেশ কত সালের কোম্পানি আইন দ্বারা প্রচলিত রয়েছে? কোম্পানি আইন দ্বারা প্রচলিত রয়েছে, তো কোম্পানি আইন কিন্তু একটা আছে। তো আমরা দেখেন 1913 সালের, 1932 সালের, 1990 সালের, 1994 সালের। তো উত্তরটা কোনটা? আমরা একই সাথে আপনাদের উত্তর আপনারা দিবেন এটা আশা করতেছি। সাথে সাথে এও আশা করছি যে আপনারা এটার এই প্রশ্নের প্যাটার্ন গুলো বুঝবেন, যেটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন টাইপ, যে আপনি জ্ঞানমূলক প্রশ্ন যেভাবে আপনি এক কথায় বা এক লাইন উত্তর দিতে পারবেন, এখানে কিন্তু তাই, শুধু এখানে সালগুলো উল্লেখ রয়েছে। তো দেখেন উত্তর ক নাম্বার 1913 সাল, খ নাম্বার 1932 সাল, গ নাম্বার 1990 সাল এবং ঘ নাম্বার 1994 সাল। তো আমি আশা করি আপনারা ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং উত্তর দেবেন। একই সাথে আপনাদের একটু প্রস্তুতি কেমন আছে সেগুলো জানা হলো, আর সাথে সাথে আমাদের এই আলোচনাটাও সম্পূর্ণতা দান করা। তা আপনারা একটা প্যাটার্ন হচ্ছে এরকম থাকবে, যে প্যাটার্নে আপনি সরাসরি প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন। বাংলাদেশ কত সালের কোম্পানি আইন দ্বারা প্রচলিত রয়েছে, আপনি যদি জানেন এক কথায় উত্তর দিতে পারবেন, একটা ওয়ার্ডে উত্তর দিতে পারবেন, আপনার একদম 5 সেকেন্ডও লাগবে না। তো যাই হোক,
উত্তর হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। আর 1990 সালে এটা ব্যাংক কোম্পানি আইন, নট এটা কোম্পানি আইন, এটা ব্যাংক কোম্পানি আইন। স্পেসিফিক শুধু ব্যাংক কোম্পানিগুলি এই আইন দ্বারা পরিচালিত হয়। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, গঠনগত দিক থেকে বিবেচনায় যৌথ মূলধনী সংগঠনের প্রধান সুবিধা কোনটি? এখন দেখেন, যে সুবিধার কথা বলা আছে সবগুলোই সুবিধা, কিন্তু প্রধান সুবিধা কোনটি আপনার কাছে এটা জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু অনেকটা অনুধাবনমূলক প্রশ্নের মতো হয়ে গেছে। দেখেন, আপনি কিন্তু চারটাই সুবিধা। গঠনগত দিক থেকে বিবেচনায়, গঠনগত দিক বিবেচনায় যৌথ মূলধনী সংগঠনের প্রধান সুবিধা কোনটি? আইনগত ভিত্তি, এটাও কিন্তু সুবিধা। সীমিত দায়, এটাও সুবিধা। অধিক উৎপাদন, এটিও সুবিধা। শেয়ার হস্তান্তর যোগ্যতা, এটিও সুবিধা। চারটাই সুবিধা, কিন্তু আপনাকে প্রশ্ন করছে কোনটা প্রধান সুবিধা। আমরা যদি এটাকে আরেকটু ঘুরায় বলি, দেখেন এটা পরিষ্কার হয়ে আছে। এখানে যে সুবিধাটা আছে, যে সুবিধা অন্য কোম্পানি সংগঠনে নাই, অংশীদার মানে অন্য কোনো ব্যবসা মানে ব্যবসার ফরম্যাটে নাই। যেমন এক মালিকানা ব্যবসায় আপনি পাবেন না, বা অংশীদার ব্যবসায়ী পাবেন না। এখন আইনগত ভিত্তি, আপনি যদি এক মালিকানা নাও পান, আপনি কিন্তু অংশীদারি কোম্পানিতে পেয়ে যাবেন, কারণ ওখানে কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত হয়। তাহলে এই সুবিধা কিন্তু আলাদা নাই। অংশীদারি ব্যবসাতে কিন্তু এই সুবিধা আছে, তাহলে আপনার কোম্পানি সংগঠনেও আছে। তাহলে এটাকে আমি কিন্তু আলাদা বা বৈচিত্র্য, ব্যতিক্রম বলতে পারতেছি না। 2 নাম্বার, সীমিত দায়। এখন অংশীদারি ব্যবসায় দায় কি সীমিত? না, এখানে অসীম দায়। আপনি ব্যক্তিগত সম্পদও আপনার এখানে দায়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এক মালিকানা ব্যবসায় অসীম দায়, কিন্তু আপনার কোম্পানি সংগঠনের ক্ষেত্রে দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। আপনি যত টাকার শেয়ার কিনবেন, আপনার দায় অত টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে এখানে একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি, যে অন্য কোনো সংগঠনের মধ্যে আমি এই ব্যবসায়ী সংগঠনে আমি পাচ্ছি না, সেটা সীমিত দায়। দেখেন, অধিক উৎপাদন। আপনি যদি সাপোজ 1 লক্ষ টন উৎপাদন করেন, আপনি কিন্তু অংশীদারি ব্যবসায় এটা করতে পারবেন। এক মালিকানা ব্যবসায়ও কিন্তু আপনি 1 লক্ষ টন উৎপাদন করতে পারবেন। তার মানে এখানেও কিন্তু কোনো বৈচিত্র্যতা আমরা পাচ্ছি না। শেয়ার হস্তান্তর যোগ্যতা। এখন কথা হচ্ছে, আপনি ইজিলি শেয়ার হস্তান্তর করতে পারেন, মানে মালিকানা হস্তান্তর করতে পারেন, এটা একটা সুবিধা। এখন অংশীদারি ব্যবসায় আপনি অংশীদারের আপনার নিজের অংশটাকে আপনি হস্তান্তর করতে পারবেন না, করতে পারবেন। এক মালিকানা ব্যবসা আপনি মালিকানা হস্তান্তর করতে পারবেন না, আপনি মালিকানা হস্তান্তর করতে পারবেন। তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছি না। তাহলে আমি এই 4টা প্রশ্নের মধ্যে পাইলাম একটা সুবিধা পাইলাম, যে সুবিধা অন্যগুলিতে আর নাই, সেটা হচ্ছে সীমিত দায়। তাহলে আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হবে? গঠনগত দিক বিবেচনায় যৌথ মূলধনী সংগঠনের প্রধান সুবিধা সীমিত দায়। তো যাই হোক, এই যে আমরা বললাম, এটা কিন্তু অনুধাবনমূলক, মানে আপনি একটু যাচাই বাছাই করে আপনার নিজের জ্ঞান প্রয়োগ করে আপনি 4টা থেকে একটাকে আলাদা করতেছেন। আচ্ছা, আপনারা আর একটা প্যাটার্নের প্রশ্ন পাবেন, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। যে এখানে আপনার একাধিক প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে বলা হবে কোন একটা অথবা 2টা অথবা 3টা, কোনগুলি আপনার উত্তর। তো দেখেন, পরিচালনা পরিষদের সদস্য নির্বাচন করেন, পরিচালনা পরিষদের সদস্য নির্বাচন করেন কে? শরীয়তে আছে প্রবর্তক, শরিয়াতে আছে নিবন্ধক, রস্যইতে রয়েছে শেয়ার হোল্ডার। তাহলে আমি পাইলাম প্রবর্তক, নিবন্ধক এবং শেয়ার হোল্ডার। এখন আপনার অপশনে আছে শরীয় ও শরিয়া, মানে প্রথম 2টা প্রবর্তক ও নিবন্ধক, পরেরটাতে দেওয়া আছে প্রবর্তক ও শেয়ার হোল্ডার, তারপরেরটাতে দেওয়া আছে নিবন্ধক ও শেয়ার হোল্ডার, এবং চতুর্থ প্রশ্নে অপশনে দেওয়া আছে প্রবর্তক, নিবন্ধক এবং শেয়ার হোল্ডার। এখানে কিন্তু আপনার প্রয়োগ ঘটানো, আপনি যে জানেন, আপনার জ্ঞানের প্রয়োগের সুযোগ আছে। কিভাবে আপনার উত্তরটা কে হবে, পরিচালনা পরিষদ কিভাবে গঠিত হয়, বা কারা কারা গঠন করেন। তো আমরা যদি এই প্রশ্নের উত্তরে যেতে যাই, তো দেখেন, প্রথমেই আমরা পাবো একটা কোম্পানি যখন একটা কোম্পানি শুরু হয়, তখন প্রবর্তকরা এই কোম্পানিটা শুরু করেন। তখন তারা কিন্তু একটা পর্ষদ গঠন করেন এবং ব্যবসা পরিচালনা করেন। তাহলে প্রবর্তকরা আপনার ব্যবসা পরিচালনা পরিষদ গঠন করতে পারে। যখন এটা পরবর্তীতে শেয়ার হোল্ডার মানে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে যায় এবং শেয়ারগুলি বাজারে ছেড়ে দেয়, বা শেয়ারগুলি বাজারে বিক্রয় করার উদ্দেশ্যে ইস্যু করে, তখন কিন্তু শেয়ার হোল্ডাররা, যারা সাধারণ মানুষ, এই শেয়ার কিনে এবং তারা কোম্পানির মালিক পক্ষ হয়ে যায়। এখন তারাও কিন্তু বার্ষিক যে আপনার যে বার্ষিক মিটিং সভা হয়, বার্ষিক সভার মাধ্যমে তারাও কিন্তু পরিচালনা পরিষদ গঠন করতে পারে। তাইলে আমরা দেখলাম প্রবর্তক গঠন করতে পারে প্রথম দিকে কোম্পানি গঠনের সময়, আর শেয়ার হোল্ডাররা করতে পারে
শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর শেয়ার হোল্ডাররা পরিচালনা পরিষদ গঠন করে। এখন নিবন্ধকের কাজ কি? নিবন্ধকের কাজ হচ্ছে কোম্পানি নিবন্ধন দেয়া। আপনি আবেদন করবেন, আপনার আবেদনটাকে যাচাই বাছাই করবে, যদি কোনো ত্রুটি থাকে সেগুলি সংশোধনের জন্য বলবে, আবার আপনি কাগজ জমা দিবেন, সে দেখবে সব ঠিক আছে, তখন আপনাকে নিবন্ধন দিয়ে দেবে এবং সরকারি যে ফিটা আছে সেই ফিটা নেবে এবং নিবন্ধনটা আপনাকে দিয়ে দেবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি যে পরিচালনা পরিষদ গঠন করতে পারে সরিয় প্রবর্তক আর রস্যই শেয়ার হোল্ডাররা। তাহলে আমরা যদি উত্তর দিতে যাই, উত্তরটা হবে অপশন খ, সরিয় রস্যই, যে খ নাম্বার অপশনেই আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা রয়েছে। তো আমাদের এই একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নের মাধ্যমে আমাদের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। তো আর আরেকটা প্যাটার্ন রয়েছে, এখন দেখেন আপনাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের আলোকে আপনাকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আপনাদের উদ্দীপকটা থাকে কি, রেডিয়াম লিমিটেড বিগত 25শে মে 2021 তারিখে নিবন্ধিত হয় এবং 20শে জুন 2021 তারিখে কোম্পানিটি দৈনিক পত্রিকায় কোম্পানি গঠন, পরিচালনা ও হিসাব সম্পর্কিত সকল তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এইটা হচ্ছে আপনার উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে আপনার দুইটা প্রশ্ন দেওয়া থাকবে। তো একটা প্রশ্ন হচ্ছে রেডিয়াম লিমিটেড কোন দলিলটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে। এখন এটা কিন্তু আসলে আপনি জ্ঞানমূলক বলতে পারেন যে আপনি যদি কোম্পানি সংগঠনটি পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু ইজিলি উত্তরটা দিতে পারেন। স্মারকলিপি কখনোই একটা কোম্পানি আপনার পত্রিকাতে দেবে না। বিবরণপত্র, হ্যাঁ বিবরণপত্র পত্রিকাতে দেয়, সেখানে আপনার একটা কোম্পানি বিস্তারিত তথ্য উপস্থাপন করে আপনার শেয়ার হোল্ডারদেরকে আপনার বিবরণপত্র দিতে পারে। 3 নম্বর নিবন্ধনপত্র কি কখনো কোম্পানি আপনার কোনো পত্রিকাতে দিয়ে থাকে না। নিবন্ধনপত্র কোম্পানি নিজের কাছে সংরক্ষণ করে থাকে। আরো ভালো মানে কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন নিবন্ধনপত্রটা ওরা সুন্দর করে বাধাই করে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসের পিছনে রেখে দেয়। কেন রেখে দেয়? যদি কখনো কোনো যদি ইন্সপেকশন পর্যবেক্ষক ওই প্রতিষ্ঠানে যায়, তো তারা যেন যে ওই প্রতিষ্ঠানের অনুমতি আছে যেন দেখতে পারে। এই জন্য নিবন্ধনপত্রটা অনেক কোম্পানি তারা সুন্দর করে বাধাই রেখে দেয় অফিসে। আর কার্য আরম্ভের অনুমতিপত্র আসলে নিবন্ধন দিয়ে থাকে যে না, সে সকল রকম কাজ সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পন্থায় সম্পন্ন করেছে, এই জন্য তাকে কার্য আরম্ভ করার অনুমতি দেয়া হলো। তো এটাও আসলে পত্রিকাতে দেওয়ার সুযোগ নাই। তো আলটিমেটলি আমি এখান থেকে কি পাচ্ছি যে রেডিয়াম লিমিটেড কোন দলিলটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে। তো আমরা এটার উত্তর যদি দেখি তাহলে আমরা পাবো বিবরণপত্র, যে এই বিবরণপত্রটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে। আচ্ছা, রেডিয়াম লিমিটেড বিগত 25শে মে 2021 তারিখে নিবন্ধিত হয়। 20 জুন 2021 তারিখে কোম্পানিটি দৈনিক পত্রিকায় কোম্পানির গঠন, পরিচালনা ও হিসাব সম্পর্কিত সকল তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এখন প্রশ্ন নাম্বার 5, এই দলিলটি প্রচার করার কারণ হলো, কেন এই দলিলটি প্রচার করেছে? প্রথমটাতে দেয়া আছে জনগণকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয়া। আপনার যে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, জনগণ সেটা জানার কথা না, এটা আপনার হইতে পারে। জনগণকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয়া, এটা হইতে পারে। যদি জনগণের ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানার দরকার হয়, তা আপনি মনে করেন জানানোর দরকার আছে, তাইলে আপনি দিতে পারেন। 2 নাম্বার, প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করা। জনগণকে বলতে পারেন ভাই তুমি এই কোম্পানির বিবরণ, এই বিষয় আপনার এই প্রতিষ্ঠান, তাতে করে কি হবে, জনগণকে বলতে পারেন যে আপনি আমার কোম্পানির শেয়ার কিনতে পারেন। প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি করা। এখন দেখেন আপনার এই বিজ্ঞপ্তি দিয়ে কি প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় বৃদ্ধি করা সম্ভব? পণ্য সম্বন্ধে কোনো কথা বলা আছে? বলা নাই। তাহলে আপনি কিভাবে এটা থেকে তাহলে বিক্রয় বৃদ্ধি করবেন? এটা কিন্তু বিক্রয় বৃদ্ধি করার সুযোগ নাই। তাহলে আমরা বলতে পারি কি, প্রথমটা ঠিক হইতে পারে, জনগণকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয়া। 2 নম্বরটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করা। এই দুইটা কারণ কিন্তু, এই উদ্দেশ্য কিন্তু সফল হইতে পারে যে কোম্পানি যে আপনার যে বা কোম্পানি যে তথ্যগুলি পত্রিকাতে প্রকাশ করেছে, এই তথ্যগুলি দিয়ে এই দুইটা উদ্দেশ্য পূরণ হওয়ার সুযোগ রয়েছে। তাইলে আমরা উত্তর হিসাবে বলতে পারি উত্তরটা হচ্ছে ক, যেখানে দেয়া আছে 1 ও 2 নম্বর অপশনটি। তো যাই হোক, এই ছিল আজকে আপনাদের প্রশ্নের সম্বন্ধে আলোচনা বা আজকের সিলেবাসের উপর আলোচনা করার
তো আমরা আশা করি আপনারা পরবর্তী রিভিউ ক্লাসগুলিতে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সমস্যাগুলি তুলে ধরবেন কমেন্ট আকারে। আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করার। একই সাথে আপনাদের পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিও আপনারা গ্রহণ করবেন। আমরা আশা করি এই প্যান্ডেমিক খুব দ্রুতই কেটে যাবে, বা হয়তো আমরা আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো একটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা রাখতেছি। তো আপনাদের পরীক্ষা যখনই হোক না কেন, প্রস্তুতিটি যেন ভালোভাবে থাকে এবং আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেন তা দ্বারা অর্জন করা সম্ভব হয়, আমরা এই প্রত্যাশা রাখি। তো আপনারা এই মহামারী চলাকালীন সময়ে বাসায় থাকবেন, সকল প্রকার নিয়ম নীতি মেনে চলবেন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবেন, পড়াশোনা করবেন। আপনারা সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।